নিয়মিত হোমিওপ্যাথি বিষয়ক কন্টেন্ট পেতে হোমিও স্টাডির সাথে থাকুন। আমরা আজকে আসলে আহ, আহ, কিছু সময় আমি এরকম একটা বিষয় উপস্থাপন করেছি যে স্যার হ্যানিম্যানের সাথে কিছুক্ষণ সময় আমরা অতিবাহিত করব। এর একটা বড় ইয়ে হচ্ছে যে এপ্রিল মাস আমাদের একটা আবেগঘন সময়। আহ, স্যার হ্যানিম্যানের জন্ম দিন এবং আন্তর্জাতিক হোমিওপ্যাথি দিবস, দুটোই। তো সে কারণে আমরা আহ, 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 এই কিছু সময় স্যার হ্যানিম্যানের সাথে আমরা একটু ইন্টিমেটলি, আপনারা সবাই পরিচিত, সবাই অত্যন্ত আবেগের সাথে স্যারের সঙ্গে জড়িয়ে আছেন, সবার জীবন আমাদের। তারপরেও আমরা যদি চেষ্টা করব যে আরেকটু ইন্টিমেট হতে, আমাকে তারেক ইমাম স্যার আসলে বহু আগে রিকোয়েস্ট করেছেন যে অর্গাননের উপরে আসলে কাজ শুরু করার জন্য। তো সময় নিয়েছি, আমি অনেক একটু বেশি সময় নিয়েছি, তার কারণ বিষয়টা একটুখানি সেন্সিটিভ এবং সবার এটা কম বেশি জানা আছে। কাজে আমাদের যে দৃষ্টিভঙ্গিতে আমরা দেখব সে বিষয়টাকে আমরা আগে থেকে একটু স্পষ্ট করে যদি আমরা নিতে পারি, তাহলে পরে আমাদের সুবিধা হবে। তো সেই জন্য অর্গানন শুরু করার আগে আসলে আমরা কয়েকটা ছোট ছোট সেশন করব, 40 মিনিটের বা 45 মিনিটের। এই সেশন গুলোতে আমরা প্রস্তুতি নেব, মানসিকভাবে প্রস্তুতি নেব, অ্যাফোরিজম 1 থেকে শুরু করে। তো সে শুরু করার আজকে আজকে প্রথম দিন আমাদের, আমাদের প্রথম আমাদের সেশন। তো সেই হিসাবে আপনাদের অনুমতিক্রমে আন্তর্জাতিক আহ, হোমিওপ্যাথি দিবসের শুভেচ্ছা জানিয়ে এবং স্যার হ্যানিম্যানের প্রতি শ্রদ্ধা জানিয়ে আহ, শুরু করছি। শুরুতেই আমি আহ জুয়াংজু একটা কবিতা, যেটা আপনারা যারা অ্যালেস্টার সি গ্রের কেস টেকিং বইটা যারা পড়েছেন, অনেকেই পড়েছেন। তো এটার ফরওয়ার্ড যদি কেউ মনোযোগ দিয়ে থাকেন, নিশ্চয়ই অনেকে দিয়েছেন। তো সেখানে জুয়াংজুর একটা ছোট্ট কবিতা আছে। এই কবিতাটি আমার কাছে খুব প্রাসঙ্গিক মনে হয়েছে। আমরা যখন উপস্থাপনা করি বা আমরা যে কোনো ক্লাস নেই, যে কোনো প্রেজেন্টেশন দেই, তখন আমাদের একটা লক্ষ্য থাকে এবং সেই লক্ষ্যটা আমাদের তীরন্দাজ হিসাবে এই লক্ষ্যটাই আমাদেরকে লক্ষ্যচ্যুত করে ফেলে। আমাদের আশা থাকে যে আমি চমৎকার একটা কাজ করব, আমি প্রশংসা পাবো, এসব। তো সেই কারণে আমি আসলে নৈর্ব্যক্তিকভাবে অর্গাননটাকে উপস্থাপন করার জন্য আমি চেষ্টা করব আপনাদের সাথে, হয়তো আরো কিছু সেশনে থাকবো, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে। আশা আছে আমার যে অর্গানন একদম অ্যাফোরিজম 1 থেকে 291 পর্যন্ত আমরা একটা জার্নি আমরা করার চেষ্টা করব। একটু হয়তো সংক্ষেপে যেতে হবে। আর আমি বয়স্ক মানুষ, আমার কতক্ষণ আয়ু আছে জানি না, বাট চেষ্টা করব। তো সেই চেষ্টায় একনিষ্ঠ থাকার যে একটা প্রতিশ্রুতি, সেটা ব্যক্ত করছি। এবং এই কবিতাটা আমাকে অনুপ্রাণিত করেছে সিগ্রের কেস টেকিং, আপনারা অনেকেই পড়েছেন। তো এটার মূল আমি বাংলা করেছি, আমি একটু পড়ি। যখন একজন তীরন্দাজ কোনো পুরস্কারে আশা ছাড়াই কোনো পুরস্কার আশা ছাড়াই তীর ছোড়েন, তখন তার সমস্ত দক্ষতা ফিরে আসে। যদি সে একটি ব্রোঞ্জ পদকের জন্য তীর ছোড়ে, সে তৎক্ষণাতেই উদ্বিগ্ন হয়ে পড়ে। আর যদি সে স্বর্ণ পদকের জন্য তীর ছোড়ে, সে আর চোখে দেখে না বা লক্ষ্যবস্তু দুটো দেখে, সে পাগল হয়ে যায়। তার দক্ষতার হয় না কোনো পরিবর্তন, কিন্তু পুরস্কারটি তাকে করে দ্বিধান্বিত। সে জেতার কথা বেশি ভাবে তীর ছোড়াচ্ছে, আর সে তার শক্তি হারায় জেতার ভাবনা ভেবে। এই জিনিসটাকে মনে রেখে আমরা আসলে অর্গাননে হাত দেব, যে আমরা কোনো কিছু অ্যাচিভ করব বা কেউ খুব পাণ্ডিত্য প্রদর্শন করব, এরকম না। বিষয়টা হচ্ছে অর্গাননের কাছে কেউ পণ্ডিত না। এইটা আমার শিক্ষা সারা জীবনে। অর্গাননের কাছে আমরা সবাই ছাত্র, আমাদের কোনো পাণ্ডিত্য নাই। কাজে সবাই মিলে যদি আমরা শিখতে পারি, সেটাই হবে আমাদের সাফল্য। আমরা কিছু সিকোয়েন্স অনুসরণ করব। এর মধ্যে অর্গাননে যদি আমাদের যেতে হয়, তাহলে পারে ক্রিশ্চিয়ান ফ্রেডরিক সেবাল হ্যানিম্যানের জীবন আমাদের কিছুটা আহ পরিভ্রমণ করতে হবে। যে ল্যান্ডিং স্পেসে, যে সময়কালে তিনি আবির্ভূত হয়েছিলেন বিশ্ব মাঝে, সেই সময়কালটাকে আমাদের একটুখানি ধরতে হবে। আমরা অর্গানন অফ মেডিসিন
কোন দৃষ্টিভঙ্গি থেকে দেখব সেটা আমাদের আগে একটুখানি প্রস্তুতি নিতে হবে। আর অর্গাননকে আমাদের একটুখানি চিনে নিতে হবে অ্যাজ এ বন্ডিং লকেট। বন্ডিং লকেট কথাটা এটা আমি ব্যবহার করেছি উদ্দেশ্য প্রণোদিত ভাবে। সেটা হচ্ছে আমরা নানান রকমের ক্লাসিক্যাল হোমিওপ্যাথি আছে, তারপরে রিয়েল হোমিওপ্যাথি আছে, আরো অনেক রকমের আমাদের সেন্সেশন মেথড আছে, আমাদের বিভিন্ন রকমের মাইন্ড মেথড আছে, আমরা বিভিন্ন রকমের শেখাল মেথড আছে, আমরা অনেক রকমের ভাবে আমরা আসলে আগাচ্ছি। আমরা যে মুক্ত দিয়েই মালা গাঁথি, সেটা গোল হোক লম্বা হোক, সেটা গোলাপি হোক সাদা হোক, কিন্তু তার লকেট হচ্ছে গিয়া অর্গানন অফ মেডিসিন। এটা বোঝাতে চেয়েছি আমি, এটা নিয়ে আমরা পরে কথা বলবো। একটা প্যারাডাইম শিফট মানুষের জ্ঞান বুদ্ধি ভাবনা চিন্তা চিকিৎসা শাস্ত্র সম্পর্কে এর একটা আমূল একটা উত্তর। এই শিফটটাকে আমাদের একটুখানি বুঝে দিতে হবে। আজকে কিছুটা আমরা সূত্রপাত করব, তারপরে আমরা ধীরে ধীরে হয়তো এগিয়ে যাব। আর আরেকটা বিষয় আমরা একটুখানি ধরার চেষ্টা করব, সেটা হচ্ছে হোয়ার ইট স্ট্যান্ডস। অর্গানন হোমিওপ্যাথি বিশ্বের বৈশ্বিক পরিবেশে এখন কোথায় আছে সেই বিষয়টাও আমরা একটুখানি বোঝার চেষ্টা করব। তিনটা লেয়ারে আমরা থাকবো, তিনটা স্তরে আমরা ভ্রমণ করব। একটা হচ্ছে স্যার ক্রিশ্চিয়ান ফ্রেডরিক স্যামুয়েল হ্যানিম্যান, যেটা আমি বলেছি, তার সাথে থাকবো আমরা। আজকে শুরু করলাম যাত্রা, দ্য বুক অর্গানন অফ মেডিসিন। এটাকে আমাদের বিটুইন দ্য লাইন্স পড়লে অর্গানন অফ মেডিসিন আসলে আমাদের শেখা সম্ভব না, এটা পড়তে হবে বিটুইন দ্য ওয়ার্ডস। যদি কখনো কখনো সম্ভব হয় বিটুইন দ্য লেটার্স, মানে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে বাক্যে বাক্যে লাইনে লাইনে শিখতে হবে। এটাকে আমাদের এই ছোটখাটো ভাবে মানে খুব হালকা পাতলা ভাবে পরীক্ষা পাশ করার জন্য, অর্গানন তো পরীক্ষা পাশ করেই আসছে, কাজে আমাদের এখন আমাদের শিক্ষাটা হবে বিটুইন দ্য লাইন্স, বিটুইন দ্য ওয়ার্ডস এন্ড বিটুইন দ্য লেটার্স। এইভাবে আমরা আগাই যাবো ইনশাল্লাহ। আরেকটা আরেকটা লেয়ার আছে আমাদের, সেটা হচ্ছে যেটা আমি একটু আগে বলেছি, টাইমলেস নোবেল জার্নি অফ অর্গানন অফ মেডিসিন। অর্গানন অফ মেডিসিন এর যে পবিত্র যাত্রা এই বৈশ্বিক এনভায়রনমেন্টে, বৈশ্বিক পরিবেশে, এর যে নির্মোহ এবং অকুল যাত্রা, সেই যাত্রাতে কেমন আছে অর্গানন, সেটাও আমাদের মাঝে মাঝে মূল্যায়ন করে দেখতে হবে। স্যারের প্রতি শ্রদ্ধা জানাই। স্যারের জন্ম হয়েছিল তো 10/11 লিখেছি আমি, 10/11/4/1755। এটা লিখেছি এই জন্য যে উনি 10 তারিখে রাতে জন্মগ্রহণ করেছিলেন। আমরা ওনার 10 তারিখে জন্ম তারিখ উদযাপন করি। কিন্তু যে চার্চের যে রেকর্ড, সেই রেকর্ডে আপনারা অনেকেই জানেন এটা আছে 11 তারিখ, যেহেতু ওই যে গভীর রাতে উনি জন্মগ্রহণ করেছিলেন রাত দুপুরে, সে কারণে এরকম একটা বিষয় আছে। তো আমরা 10/11 ধরি। 10 10 তারিখে আমরা উদযাপন করি সাধারণত বাংলাদেশে, আমাদের উদযাপন হয় 10 তারিখে। আমরা আসলে এই ভিশনারি মানুষটাকে, এই কল্পনাপ্রবণ মানুষটাকে আমরা কেমন করে দেখব, কোন চোখে দেখব? একটা বিশ্বের ওয়ার্ল্ড অফ হিলিং, যে চিকিৎসার যে ভুবন, চিকিৎসার যে জগৎ, সেই জগৎটাকে যিনি বদলে দিয়েছেন, তাকে আমরা একজন পায়োনিয়ার হিসাবে দেখব, একজন হিলার হিসাবে দেখব, ফাদার অফ হোমিওপ্যাথি হিসাবে দেখব। আর তার লিগেসি, তার ছোঁয়া, তার সমস্ত কিছু, এটা আমরা অনুভব করব প্রত্যেকটা ওষুধের মধ্যে, প্রত্যেকটা রেমেডিতে, প্রত্যেকটা আরোগ্যে, এবং আমাদের প্রত্যেক বিশ্বস্ত মানুষের মনের মধ্যে আমরা লালন করব এই স্যার হ্যানিম্যানকে। এটা যদি না করতে পারি, তাহলে আমাদের হোমিওপ্যাথি শেখাটা পূর্ণতা পাবে না। চিকিৎসা আমরা করতে পারবো, আমরা পেশা জীবনে সাফল্য অর্জন করতে পারবো, আমাদের শত শত হাজার হাজার রুগী থাকবে, কিন্তু আমরা হোমিওপ্যাথ হওয়া যেটা, সেটা কঠিন হয়ে যাবে। একটু সমস্যা হচ্ছে, আমি একটু সরি, একটু অসুবিধা হচ্ছে, আমি একটু গোড়ায় যাই, সরি। আমরা এখানে ছিলাম, ঠিক আছে। তো আমরা স্যার হ্যানিম্যানের লাইফের উপরে, ওয়ার্কসের উপরে অনেক বই আছে, কিন্তু ভালো ভালো বই আছে, এবং সেগুলো অনলাইনে ফ্রিতে অ্যাভেলেবল আছে। কিন্তু যে বইটা আমাকে সবচেয়ে বেশি মানে হাসায় কাদায়, সে বইটা হচ্ছে রিচার্ড হেইলের বইটা, যিনি আসলে অর্গানন পুনরুদ্ধার করেছেন,
বড়িকের সাথে নেগোশিয়েট করেছেন, কিনে নিয়েছেন শেষ পর্যন্ত, এবং অনেকখানি ফাইন্যান্সও করেছেন। আপনারা জানেন এই গল্পগুলো। তো ওনার যে লেখাটা, এটা সবচেয়ে বেশি আমাদের কাজে আসে, এবং সবচেয়ে বেশি রেকর্ড কিপিং আছে এখানে। এছাড়া ট্রেভার এম কুকের বইটা আছে, এটাও অত্যন্ত ভালো বই। এছাড়াও কিন্তু বই আছে, আপনারা সেগুলো দেখতে পারেন, সেগুলো থেকে সহায়তা নিতে পারেন। আমি একটু আগে বললাম যে 10ই এপ্রিল স্যার হ্যানিম্যান জন্মগ্রহণ করেছেন, এবং এটা ওয়ার্ল্ড হোমিওপ্যাথিক ডে। আমি অত্যন্ত আনন্দের সাথে আপনাদেরকে জানাচ্ছি যে এবছরে যে অনুষ্ঠান সূচি আছে আমাদের লন্ডনে, আহ, সেটার খুব মজার কিছু বিষয় আছে। এটার প্রতিপাদ্য বিষয় হয়েছে হিলিং উইদাউট বর্ডার্স, সীমান্ত অতিক্রান্ত আরোগ্য। মানে সীমান্ত মানে না, আমাদের হোমিওপ্যাথি কোনো সীমান্ত মানে না। এখানে একটা প্লেনের ছবি আছে, আমি পরে আরেকটা ছবি দেখাবো। আর 10 তারিখ 11 তারিখ 2 দিনের প্রোগ্রাম আছে, এবং প্রোগ্রামটা হচ্ছে রেডিসন রেড লন্ডন হিথ্রোতে। এখানে ফোকাস থাকছে মেন্টাল হেলথ, অনকোলজি এবং সায়েন্টিফিক অ্যাডভান্সমেন্ট অফ হোমিওপ্যাথি। তিনটা, একটা হচ্ছে যে মানসিক স্বাস্থ্য, একটা হচ্ছে অনকোলজি, আপনারা জানেন ক্যান্সার রিলেটেড সব প্রবলেম, আর একটা হচ্ছে সায়েন্টিফিক অ্যাডভান্সমেন্ট, যে বর্তমান যে বৈজ্ঞানিক অগ্রগতি, উৎকর্ষতা, সেখানে হোমিওপ্যাথির উৎকর্ষতা কতটুকু, আমরা কোথায় স্ট্যান্ড করি, এই বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা হবে। এবং এখানে পৃথিবীর প্রায় সকল দেশে যেখানে যেখানে হোমিওপ্যাথি আছে, সেখানে আমরা, বাংলাদেশ থেকে কেউ যাচ্ছেন কিনা আমার ঠিক জানা নাই, আপনারা যারা সিনিয়র আছেন আপনারা হয়তো জানবেন কেউ যাচ্ছেন কিনা। তো এটা একটা বিশাল একটা অনুষ্ঠান হচ্ছে, এবং ইন্ডিয়া থেকে অনেক পার্টিসিপেন্ট যাচ্ছে আমার জানা মতে। তো আমরা সাফল্য কামনা করি এই বিশাল অনুষ্ঠানের, এই মহাযজ্ঞ যে আয়োজন আছে সেটার আমরা সাফল্য কামনা করি। এটা হচ্ছে ওয়ার্ল্ড হোমিওপ্যাথি ডে, হারমোনি থ্রু হোমিওপ্যাথি আর হিলিং বিয়ন্ড বর্ডার্স। ওই যে একটা প্লেনের ছবি বলছিলাম, ওই প্লেনের ছবিটা আছে কোনার মধ্যে, এবং এটা হচ্ছে রেডিসনের ছবি এখানে আছে যেখানে অনুষ্ঠানটা হবে, এই আর কি। আর এখানে যেটা ফোকাস করা হবে সেটা হচ্ছে 271st, মানে 271তম জন্মদিন স্যামুয়েল হ্যানিম্যানের। এটাকে ফোকাসে রেখে যে বিষয়গুলো বললাম সেগুলো প্রতিপাদ্য বিষয় নিয়ে এই আন্তর্জাতিক সেমিনার এটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা সাফল্য কামনা করছি। আবার আমরা হোমিও স্টাডির পক্ষ থেকে 271তম জন্মদিনে স্যামুয়েল হ্যানিম্যান স্যারের আমরা পুষ্পার্ঘ্য অর্পণ করছি। আর এই ছবিটা কেন এইটা ব্যবহার করলাম, আর কোন ছবি কেন ব্যবহার করলাম না, সেটার একটা কারণ আছে। এই ছবিটার প্রতি আলাদা একটা আবেগ আছে। অনেকে যারা জানেন এই ছবিটা কোনটা, এই ছবিটা কে এঁকেছেন, তাইলে অনুমান করে নিয়েন, এটা পরে বলবো, এটা একটা কুইজ থাকে। তো অনেকেই জানেন তারপরেও। তো আমরা হোমিও স্টাডির পক্ষ থেকে আমরা বিনম্র শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই। তারপরে আমাদের আমাদের আবেগ, সমস্ত আবেগ জমা রেখে আমাদের পেশা জীবনের ঋণ তার কাছে আমরা আছি, সেজন্য আমরা আমাদের ঋণ স্বীকার করি, এবং আমরা পুষ্পার্ঘ্য অর্পণ করি স্যারের সমাধিতে, এটা যেটা প্যারিসে আছে। আমি কামনা করি আমাদের দেশে যারা হোমিওপ্যাথি আছেন তারা প্যারিসে গিয়ে যেন এটা দেখতে পারেন। সেই আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন। যেহেতু অনলাইনে শ্রদ্ধা নিবেদন করছি, তাহলে একটু ওয়াশিংটন ডিসিতেও ঘুরে আসি। ওয়াশিংটন ডিসির দ্য হাইট অফ দ্য মনুমেন্ট, এটা দেখার বিষয় যে আমেরিকার মতন জায়গায় তারা কতটুকু সম্মান স্যার হ্যানিম্যানকে দিয়েছেন এবং এখনো দিচ্ছেন। তার উচ্চতা কতটুকু আসলে আমরা কতটুকু অনুভব করি। আসলে এইসব কারণেই আজকে বলেছিলাম যে স্যার হ্যানিম্যানের সঙ্গে কিছুটা সময় আমরা কাটাবো। তো আমরা শ্রদ্ধা নিবেদন করি এই স্মৃতিসৌধে, যেখানে স্যার হ্যানিম্যানের অনেকগুলো ছবি আছে, পোর্ট্রেট আছে, এবং তার প্রতি সুউচ্চ সম্মান প্রদর্শনের জন্য এটার উচ্চতাটাও অনেক বেশি করা হচ্ছে। আমরা শ্রদ্ধা জানাই। আমরা আমাদের অভিবাদন জানাই, কৃতজ্ঞতা জানাই, এবং একজন একজন মানুষের জন্য যিনি বলে গেছেন মৃত্যুর কালে, অন্তিম কালে সংক্ষিপ্ত ভাবে বলতে পেরেছেন যে আমার জীবন বৃথা যায়নি, নন ইনইউটিলেস ভিক্সি। এটা আপনারা সবাই জানেন। তো এই কথাটা উনি অন্তিমকালে বলে গেছেন। আমরা আমরা স্যারের এই কথা স্মরণ করি, স্যারকে আবারও শ্রদ্ধা জানাই। স্যারের আরো একটা কথা আমরা আমরা স্মরণ করব, সেটা এটা
এটাও একটা চিঠিতে উনি বলে গেছেন, এই যে ডক্টর রুমেলকে লেখা একটা চিঠিতে। এটা হচ্ছে 1829 সালে। তো এই কথাটা ওইরকম, যেটার বাহক আমরা। আমি ভবিষ্যৎ প্রজন্মের কাছে কেবল আমার অন্তরাত্মার প্রতিচ্ছবি হিসেবেই বেঁচে থাকতে চাই, যা আমার লেখায় সহজেই অনুমান করা সম্ভব। এর চেয়ে বড় কোনো গৌরব আমার নেই। কতটা শান্ত, সমাহিত, ঔদার্য নিয়ে এই কথাটা তিনি লিখে গেছেন। আমাদের জন্য এটা একটা অনুপ্রেরণার উৎস থাকে। আমাদের এই প্রজন্মের কাছে তার অন্তরাত্মার প্রতিচ্ছবি যদি আমরা আমার মনের মধ্যে আমাদের আঁকতে পারি, তার অন্তরাত্মার প্রতিচ্ছবি যদি আঁকতে পারি, ইমেজ অফ মাই ইনার সেলফ, এই কথাটা স্যার হেনিম্যান বলছেন, ইমেজ অফ মাই ইনার সেলফ, তার অন্তরটাকে যদি আমরা দেখতে পারি, সেটুকুই উনি চেয়েছেন আমার কাছে। এর চেয়ে বড় কোনো গৌরব, স্যার হেনিম্যান বলেছেন যে এর চেয়ে বড় কোনো গৌরব আমার নেই। তো আমরা চেষ্টা করব স্যারের অন্তরাত্মার প্রতিচ্ছবি ছুঁয়ে যেতে, এটা অনুভব করতে আমাদের হৃদয় থেকে। দ্য কর্নার হাউস, এই বাড়িটাকেও আপনারা অনেকেই চেনেন। মেজেনের এই বাড়িটাতে স্যার হ্যানিম্যান জন্মগ্রহণ করেছেন, বড় হয়েছেন। টাউন স্কুলে ভর্তি হয়েছিলেন একটু বেশি বয়সে। দারিদ্র্য ছিল পরিবারে। টাউন স্কুল থেকে প্রিন্সেস স্কুলে গেছেন। ম্যাজিস্টার মুলার তাকে পিক করেছেন একজন মেধাবী স্টুডেন্ট হিসেবে। তার বাবা তাকে শ্রমিক হিসেবে পাঠিয়ে দিয়েছিলেন এখানে সেখানে কাজ করার জন্য। ওই যে পেইন্টিং এর পোর্সেলেন এর কাজ করার জন্য কারখানায়। তো সেখান থেকে এই মিস্টার মুলার তাকে ছোমেরে নিয়ে আসছেন, তার বেতন নেন নাই, তাকে পড়িয়েছেন, সুযোগ দিয়েছেন লাইব্রেরিতে কাজ করা, বিভিন্ন রকম ঘটনা আছে। এগুলো আপনারা জানেন, তারপরেও এগুলো ডিটেলস আমরা অন্যদিন স্যার হেনিম্যানের শিক্ষা জীবনের উপরে আমরা আরেকটা এপিসোড করব। সেখানে আমরা এই জিনিসগুলো ইনশাল্লাহ ধারাবাহিকভাবে তার শিক্ষার যে ধারাবাহিকতা এবং কোথায় কি শিখেছেন আজকে কিছুটা আমরা ছুঁয়ে যাব, তারপরে আমরা সেগুলো আমরা দেখব। এটা বলে ফেলেছি। স্যার হেনিম্যানের বাবার আঁকা একটা আইভরি ফ্যান, এটা হচ্ছে যে এটা হচ্ছে হাতির দাঁতের পাখা। আমাদের হাত পাখা থাকে না, সেই হাত পাখা। সেই হাত পাখার উপরে ওনাকে আমরা পেইন্টার বলি বা পোর্সেলেন পেইন্টার বলা হয়, যে উনি চীনামাটির শিল্পী ছিলেন। আহ, তো উনি আসলে কোন মানের কাজ করতেন সেটা বোঝার জন্য এটা কিন্তু ইয়ের বই আছে আমাদের, হেলের বই আছে, আপনারা এটা দেখেছেন অনেকে হয়তো। তারপরেও আমি একটু স্মৃতিচারণের জন্য নিয়ে এসেছি। অত্যন্ত মেধাবী ছিলেন, ছোটবেলা থেকেই দৃষ্টি আকর্ষণ করেছেন মানুষের। এই সময়টায় 18 সেঞ্চুরির শেষের দিকে এসে এই মানুষটা খ্যাপাটে হয়ে গেলেন, একটা খ্যাপাটে মানুষে পরিণত হলেন। তার কারণ উনি তখন ডাক্তার হয়েছেন, ডাক্তার হয়ে উনি ডাক্তারি শুরু করেছেন, কিন্তু উনি দেখছেন যে এইটা চিকিৎসায় আরোগ্য না, এটা হচ্ছে সিরিয়াল কিলিং। একদম পরিষ্কার পরিষ্কার ভাষায় উনি বলেছেন যে দিস ইজ নাথিং বাট এ সিরিয়াল কিলিং। তো এইটা এটাতে আমরা আসবো, একটু পরে আসবো। এর আগে আমরা একটু ম্যাডাম হেনরিয়েটের সাথে পরিচিত হয়ে নেই। প্রথম স্ত্রী, তারপরে পরিবারবর্গ, আপনারা জানেন ওনার 11টা সন্তান ছিল। তাদের সবাই ছবি এখানে নাই, এটা একটা পোর্ট্রেট। এখানে কিছু ছবি আছে, ম্যাডামের ছবি আছে। এই পেন্টিংটা আপনারা হয়তো অনেকে অনেকে দেখেছেন, আবার অনেকে নাও দেখতে পারেন, এই জন্য আমি এটা দিয়েছি। একটা রেয়ার পেন্টিং অফ স্যার হ্যানিম্যান। এটা হচ্ছে স্যার হেনিম্যান আসলে পারিবারিক জীবনে ছিলেন একটা লাভিং মানুষ, একটা অত্যন্ত প্রেমময় একটা মানুষ, স্নেহময় একটা মানুষ। আমরা হয়তো অতটা জানতে পারিনি, আমরা অত ডিপ স্টাডি আমরা হয়তো করতে পারিনি। আমাদের টিচাররা যখন আমরা ডিএসএমএস বিএসএমএস যারা শেষ করেছি বা ইয়ে করেছি তাদের আমরা আমাদের টিচাররাও কখনো এমন করে হ্যানিম্যানকে আমাদের সামনে বলার আমি অন্তত জানি নাই। তো তার একটা ঘুম পাড়ানি গান মেয়েদের জন্য, আর মেয়েদেরকে ঘুম পাড়াতেন সেরকম একটা গান এখানে আছে। মাগো তুমি ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো, বনের মধ্যে হলুদ পাখিটা যায় কিচির মিচির গান গেয়ে, বরফ আর তুষারের উপর দিয়ে লাফিয়ে লাফিয়ে আলতো পায়ে, আর ফাঁকা ডালে ঘুমিয়ে পড়ে শান্ত হয়ে, তুমিও ধীরে ধীরে ঘুমিয়ে পড়ো। হ্যানিম্যানের প্রকৃতির সান্নিধ্য, প্রকৃতির কাছে কতটা তিনি ছিলেন, পরিবারের কাছে একটা মেয়ের কাছে কতটা তিনি আপন ছিলেন, তার এই ঘুম পাড়ানি গান থেকে আমরা কিছুটা অনুভব করতে পারি। তিনি প্রকৃতির চিকিৎসক, তিনি ন্যাচারাল হিলার, ন্যাচারাল ল এর উপরে ভিত্তি করেছেন হোমিওপ্যাথিকে। এটা কেমন করে মানুষটা আসলে কেমন ছিল সেই জায়গাটাতে আমরা কিন্তু আবার ফিরে আসবো। হ্যানিম্যানের বাল্য,
কার্ল হেনিম্যানের শিক্ষা জীবন, এগুলো নিয়ে আমরা কথা বলবো। আজকে আমরা একটু রানডাউন দেবো, আমরা একটু তাড়াতাড়ি যাব। আমরা আসলে একটুখানি সূচনা করব, আসলে সূচনা পর্ব। আমরা মানুষটাকে আস্তে আস্তে বোঝার চেষ্টা করব। তো একটু ভিন্নভাবে বোঝার চেষ্টা করব, একটু আপন করে আমাদের পরিবারের একজন সদস্য হিসেবে বোঝার চেষ্টা করব, আমাদের অভিভাবক হিসেবে বোঝার চেষ্টা করব। তো সেই জায়গাতে আমরা মনে করি যে একজন পিতার রূপ, পিতা রূপে হ্যানিম্যানকে আমরা এখানে দেখতে পাই। এবং এই পেন্টিংটা কিন্তু একটা রিয়েল পেন্টিং। এবং এই পেন্টিংটা আমি অনেক আগেই জোগাড় করেছিলাম, কিন্তু যখন এই ঘুমপাড়ানি গানটা পেলাম বইয়ে, তখন আমার কাছে মনে হলো যে এই পেন্টিংটা এখানে আপনাদের সামনে উপস্থাপন করা যেতে পারে, তাহলে আপনাদের হয়তো ভালো লাগতে পারে। এই ছবিটা দেখিয়ে ফেললাম, এটা তো টিকিট করে দেখার কথা, আপনারা চেনেন সবাই। এটা হচ্ছে যে স্যার হ্যানিম্যান তার শেষ বয়সে এসে, ম্যাডাম হেনরিয়েটা মারা যাওয়ার পরে ম্যাডাম মিলানির সাথে তার বিয়ে হয়। তো আমি কোনো নাম লিখিনি, তখন আপনারা সবাই এই নামটাও জানেন, মানুষটাকেও চেনেন। হয়তো এই ছবিটা একটু দুষ্প্রাপ্য, এই ছবিটা হয়তো আপনারা আবার এখন পাওয়া যেতে পারে, আমি জানি না ঠিক, হয়তো খুঁজলে নেটে টেটে পাওয়া যাবে। এখন আমরা চলে আসি ম্যাডাম মিলেনির সঙ্গে। আমাদের পরিচয় হলো, ম্যাডাম মিলেনির সঙ্গে পরিচয়টা আর একটু ঘনিষ্ঠ হওয়ার দরকার। তার কারণ হচ্ছে অর্গাননটা কিন্তু তিনি বুকে আগলে রেখেছিলেন, এটা আপনারা জানেন সবাই। এবং ওনার মৃত্যুর পরে আমাদের ষষ্ঠ সংস্করণ যেটা, সেটা প্রকাশিত হয়েছে। এটা অনেক কাঠখড় পুড়িয়ে পড়ানো হয়েছে। ওনাকে অনেকে সমালোচনা করে যে উনি এটা আগলে রেখেছেন, দেন নাই, এটা সেটা ব্যাপারটা আসলে উনি কিন্তু অর্গাননকে ভালোবেসে হ্যাডিবেটকে বিয়ে করেছিলেন, ব্যাপারটা এরকম। এটা নিয়ে আমরা আরেকদিন না হয় কথা বলবো। একটা বই আছে, এই যে ওনাদের প্রেমের উপাখ্যান, হ্যানিম্যান এবং মিলানির, এটা আলাদা একটা বই আছে, আপনারা জানেন। ওই বইটা নিয়ে না হয় আরেকদিন কথা বলবো। আজকে এখানেই এগিয়ে যাই আমরা সামনের দিকে। ল্যান্ডিং স্পেসটা আসলে কেমন ছিল, হ্যানিম্যান যখন পৃথিবীতে আসলেন তখন দুনিয়াটা কেমন ছিল? In order to begin to appreciate even the first edition of Hahnemann's Organon of the Rational Art of Healing, it is essential to briefly explore the context and milieu within which it emerged. Organon of the Rational Art of Healing, এটা যেই পরিবেশে আসলে আবির্ভূত হয়েছিল, সেই সময়কার এনভায়রনমেন্টটাকে একটুখানি আমরা আজকে অল্প একটুখানি আলোচনা করব। আমরা কোনো কিছুই আজকে খুব গভীরে যাব না, আসলে আস্তে আস্তে আমরা গভীরে যাওয়ার চেষ্টা করব। বিষয়টা হচ্ছে হিরোইক মেডিসিনের কথা আপনারা জানেন, এটা আপনারা পড়েছেন। তারপরেও আমি একটু নিয়ে এসছি আর একটুখানি রিইটারেট করার জন্য, যে it is a common knowledge that excessive bloodletting, coercive ointments and hot cautery খুব মারাত্মক একটা জিনিস। শিক গরম করে এই যে রক টক এগুলোতে ছাঁকা দেওয়া, পোড়াই দেওয়া, কঠিন একটা ব্যাপার। Medical practices of the late 18th century had become so overtly excessive that the medical profession had become an agent of serial medical killing. I repeat, an agent of serial medical killing. This is why in 1789, Hahnemann gave up active medical practice for the impoverished life of a medical translator. একটা দরিদ্র জীবন একজন ট্রান্সলেটর হিসেবে উনি বেছে নিয়েছিলেন, ইন লিউ অফ যে ফিজিশিয়ান হিসেবে ওনার পেশা, ক্যারিয়ার অ্যাজ এ ডক্টর, এটা ছেড়ে উনি একজন ট্রান্সলেটরে রূপান্তরিত হয়েছিলেন। এই কারণে one may grasp the tenor of his attitude by his response to the death of Leopold II of Austria. আপনারা জানেন যে লিওপোল্ড সেকেন্ড উনি মারা গেলেন কেন? ডিউরিং 1792, এম্পারার লিওপোল্ড, উনি সম্রাট ছিলেন, died after treatment of a severe fever during which bloodletting was performed not once but 3 more times. 4 বার তার ব্লাডলেটিং করা হয়েছিল, এটা ইতিহাস আপনারা অনেকে জানেন। কিন্তু হ্যানিম্যান কিভাবে রেসপন্ড করেছিলেন, দ্যাট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট। সো incensed was Hahnemann that he took out an ad, একটা বিজ্ঞাপনের মতো করেছিলেন, on the front page of the new paper Anzeiger, which appeared in Gotha. গোথায় যে একটা পত্রিকা বেরোতো, পেপার, এইখানে ফ্রন্ট পেজে উনি একটা বিজ্ঞাপনের মতন দিলেন এবং সেখানে উনি লিখলেন, প্রতিবাদ করলেন, we ask from what scientific point of view
According to what principles has anyone the right to order a second vivisection when the first has failed to bring relief? As for a third, heaven help us, but to draw blood a fourth time when the three previous attempts failed to alleviate, to abstract the fluid of life four times in 24 hours from a man who has lost flesh from mental overwork combined with a long continued dysentery without procuring any relief for him. Science pays before this. বিজ্ঞান এখানে ধূসর হয়ে যায় যখন একজন মৃত্যুপথ যাত্রীকে, যিনি ডিসেন্ট্রি, তারপরে ওভারওয়ার্কের যে স্ট্রেস, মেন্টাল স্ট্রেস, তিনি একজন সম্রাট, তিনি ভুগে ভুগে তিনি ক্লান্ত হয়েছেন, শুকিয়ে গেছেন, লস্ট হিজ ফ্লেশ, তারপরে তাকে 4 বার ব্লাড লেটিং করা হয়েছে, তারপরে তিনি মারা গেছেন। তখন বিজ্ঞান বিজ্ঞান করে আজকে আমরা চিল্লাই। হ্যানিম্যান সেই সময় বলেছেন যে সায়েন্স পেস বিফোর দিস, বিজ্ঞান এখানে ধূসর হয়ে যায়, বিজ্ঞান এখানে ধূসর হয়ে যায়, বিজ্ঞান এখানে কুয়াশাচ্ছন্ন হয়ে যায়, বিজ্ঞান এখানে আবসা হয়ে যায়। আসলেই সেই সময়টায় যে অবস্থাটা ছিল হিরোইক মেডিসিন, এখানে বিজ্ঞান অসহায় হয়ে গিয়েছিল। আমরা ফিরে আসি মানুষটার কাছে, কাছাকাছি থাকবো আজকে বলেছি কিছু সময়। আমরা জানি সবাই, এগুলো আমরা পরে আরেকটু ডিটেলসে যাব কখনো শিক্ষা জীবন যখন আলোচনা করব। ট্রান্সলেটর হিসাবে বলেছে লিঙ্গুইস্ট। ট্রান্সলেটর হিসেবে কাজ করে স্যার হ্যানিম্যানের বড় একটা উপকার হয়েছিল যে মেডিকেল সায়েন্সের অ্যাভেলেবল বেশিরভাগ বই, তিনি তখনকার যেগুলা বিখ্যাত বই ছিল সেগুলা ট্রান্সলেশন করা হয় কোন বইটা আসলে, যে বইটার গুরুত্ব থাকে, যে বইটা আন্তর্জাতিকভাবে নন্দিত হয়, যে বইটার উপকারিতা থাকে, কল্যাণ থাকে, সেই বইটাকেই কিন্তু ট্রান্সলেট করা হয় সাধারণত। তো সেই উনি লিঙ্গুইস্ট হিসেবে কাজ করে, উনি শুধু ভাষা না, উনি তো ভাষা জানতেন, উনি 10টা-11টা ভাষায় কথা বলতে পারতেন। তো লিঙ্গুইস্ট হিসেবে ওনার বড় লাভ হয়েছে যে উনি অনুবাদ করে উনি আসলে তৎকালীন চিকিৎসা ব্যবস্থা এবং চিকিৎসা ব্যবস্থার ইতিহাস সম্পর্কে তার সম্যক ধারণা হয়েছিল। তিনি একজন গবেষক ছিলেন। তিনি সেই ওয়ান্ডারফুল হিউম্যান হ্যান্ডস যে প্রথম ছাত্র জীবনে, শিশু জীবনে তিনি লেখা শুরু করেছিলেন স্কুল ত্যাগ করার সময়। সেই লেখা থেকে শুরু করে একদম তার পিএইচডি থিসিস এবং তার পরবর্তী তার প্রত্যেকটা একটা থিসিস, তার পিওরা একটা থিসিস, তার অর্গানন একটা থিসিস, তার সবকিছুই আসলে রিসার্চের ফসল। কোনো কিছুই কল্পিত চর্বিত চর্বণ না, এর প্রত্যেকটাই একটা আলাদা বস্তু যেটা মানব কল্যাণের জন্য নিবেদিত একটা একটা সোনার খনি। উনি একজন ঐতিহাসিক ছিলেন। ঐতিহাসিক মানে ওরকম ঐতিহাসিক না, রাজা রাজরাদের ইতিহাসটা চিকিৎসা বিজ্ঞানের ইতিহাস। এইটা উনি অনুবাদ করতে করতে উনি একজন ঐতিহাসিক হয়ে উঠেছিলেন। আপনারা জানেন অনেকে উনি একজন লেখক ছিলেন, অথর ছিলেন, উনি একজন ফিলোসফার ছিলেন। উনি এই যে হোমিওপ্যাথির যে ফিলোসফি, যে দর্শন, সেটা উনি আমাদের কাছে দিয়েছেন। উনি একজন এমডি ছিলেন, চিকিৎসক ছিলেন, উনি একজন ফার্মাসিস্ট ছিলেন, উনি একজন চিকিৎসা মেডিকেল সায়েন্টিস্ট ছিলেন, উনি একজন মাইন্ড সায়েন্টিস্ট ছিলেন, একজন খনি বিজ্ঞানী ছিলেন। খনিজ যে ওষুধগুলো আসে এই খনির উপরে ওনার অনেক স্টাডি ছিল। উনি একজন কেমিস্ট ছিলেন, কেমিস্ট্রি উনি পড়াতেন, টিচার উনি শিক্ষকতা করে কেমিস্ট্রি উনি পড়িয়েছেন ক্লাস ক্লাস। এই যে বেনিফেক্টর অফ হিউম্যানিটি, এই মানুষটির এরকম একটা মানে ওয়েল কনভার্সেড টু অল দ্য অ্যাভেলেবল ব্রাঞ্চেস অফ নলেজ, শিক্ষার যত মানে গুলো ধারা আছে, শিক্ষার যতগুলো অঙ্গন আছে, সেই তৎকালীন অ্যাভেলেবল সমস্ত অঙ্গনে তার পরিভ্রমণ কম বেশ ছিল। এবং তিনি একজন পূর্ণাঙ্গ এই জন্য হিউম্যান বিং হয়ে একজন ট্রু হিলার হয়ে উঠতে পেরেছিলেন এবং বেনিফেক্টর অফ হিউম্যানিটি হয়ে উঠতে পেরেছেন। অর্গানন মেডিসিনের প্রথম সংস্করণ, এটা নিয়ে আমরা কিন্তু 6টা সংস্করণ নিয়ে আমরা আলাদা আলাদা কথা বলবো, একটা সেশন হবে আমাদের। 6টা সংস্করণের মধ্যে কি কি ভুল ছিল, কোন জায়গায় ড্রপ ছিল, মানে অ্যাফোরিজমই একটা ছিল না, 2টা ছিল না, এরকমও আছে। তো সেই জিনিসগুলো একদম ডিটেলসে আমরা কাজ করবো অর্গাননের উপরে। কিন্তু প্রথম সংস্করণের টাইটেল পেজে উনি যে কথাটা ব্যবহার করেছেন, গিলার্সের একটা কবিতা, এটা আমার কাছে মনে হচ্ছে যে আমাদের খুবই মনে রাখার দরকার। আমি এটার বাংলাও করেছি, আমি যেহেতু অনুবাদ করি মাঝে মাঝে, ট্রান্সলেটর হিসেবে আমার একটা যাত্রা আছে, আমার কিছু বইও আছে, প্রকাশিত হয়েছে, কিছু বিশ্ববিখ্যাত বইও আমি অনুবাদ করেছি। তো সেক্ষেত্রে আমার কাছে এই অনুবাদ করার আমি সাহস করি আর কি।
হয়তো ভালো হয় না, আপনারাও চেষ্টা করবেন। যখনই সুযোগ হবে স্যার হ্যানিম্যানের যে কোনো কিছু, অনেকেই কবিতা লেখেন, কবিতা লেখার অভ্যাস আছে। আমাদের সিনিয়র অনেকেই দেখি কবিতা বলেন। তো আপনারা এটা হয়তো চেষ্টা করতে পারেন। The truth we mortals need, as blessed to make and keep, the always slightly covered over, but did not bury it deep. মানে সত্যকে আসলে লুকায় রাখা যায় না। এটাকে একটুখানি চাপায় রাখা যায়। বাট এটা অনেক মাটির গভীরে এটাকে সমাধিস্থ করা যায় না। তো সেই কথাটাই এখানে আমি বাংলা করার চেষ্টা করেছি। এটা ২-১ বার আমি বলেছিও আগে। সত্য নিধি, নিত্য খুঁজি, জীবন লালন ধারায়। আড়াল করে রাখলে তারে সত্য কভু হারায়। লুকোয় তারে কেমন করে মহাজ্ঞানী জনা, সত্য হাসে, সত্য ভাসে, ছড়িয়ে আলোর কণা। এটা হচ্ছে অর্গাননের টাইটেল বিফোর দ্য টাইটেল। মানে টাইটেল পেজের এই যে গিলাস কিন্তু ওই এলাকায় থাকতেন যে এলাকায় হ্যানিম্যান বড় হয়েছে। ওই এলাকারই বাসিন্দা ছিলেন। ওখানেই একজন বিখ্যাত কবি ছিলেন। গিলাসের ছবি আমি দিয়েছি আপনাদের পরিচিতির জন্য। আপনারা হয়তো অনেকে দেখেছেন বা কেউ নাও দেখে থাকতে পারেন। সেজন্য আমি ছবিটা দিয়েছি যাতে এটা থাকে। আমাদের পোয়েট হোরেস ওনার যেই অডিস অ্যাপেরে বিশ্ব নন্দিত বিশ্ববিখ্যাত যেই সংলাপ, এইটা কিন্তু প্রিন্সেস স্কুল যেটা স্যার হ্যানিম্যানের দ্বিতীয় স্কুল, সেই স্কুলের মূল মন্ত্র বা মোটো ছিল হলো অডিস অ্যাপেরে। এটা কিন্তু স্যার হ্যানিম্যান ছোটবেলায় শিখেছিলেন। এবং দ্বিতীয় সংস্করণ থেকে আমরা গিলাসের কবিতা আর পড়ি না, আমরা পাই অডিস অ্যাপে, নির্ভীক হও জ্ঞান অর্জনে। তো এই নির্ভীক কেন হতে হবে সে বিষয়টা হয়তো আমরা আস্তে আস্তে আপনারা জানেন, আপনাদের মনের গভীরে আপনাদের চেতনায় লুকিয়ে আছে এই কথাগুলো। তারপরেও আমরা এই যে যেটা আমি নতুন আপনাদেরকে দিতে পারছি সেটা হচ্ছে হোরেসের পেইন্টিং। হোরেসের উপরে বেশ কয়েকটা পেইন্টিং আছে, আমি দুটো পেইন্টিং পেয়েছি। তো তখনকার দিনে তো এত ছবি টবি তোলার এতটা চর্চা ছিল না তো ক্যামেরার, তো সেই জন্য তখন পেইন্টিং করা। তো এটা হচ্ছে যে হোরেস কিন্তু আসলে একজন কবি ছিলেন, কিন্তু তার তিনি কিন্তু একজন কৃতদাসের সন্তান এবং তার জীবনটা বড়ই ছোটবেলায় অনেক কঠিন ছিল এবং তারপরে উনি একজন খ্যাতিমান মহাসম্মানীয় একজন কবি হয়েছেন তৎকালীন তৎকালীন আহ, 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 জার্মানির। এবং এই যে খ্যাতি অর্জন করেছেন একটা কঠিন সংগ্রামের ভিতর দিয়ে এসছেন, তো যার ফলে তার পক্ষেই মানায় অডিস অ্যাপেরে এই কথাটা বলা, এবং আমাদের সবার পক্ষে মানায় যে হ্যানিম্যান স্যারের কাছ থেকে অডিস অ্যাপেরে আমরা আজও ক্যারি করছি এই হোরেসের যেই শিক্ষা। কাজে ওনাকে যদি আমরা না চিনি, ওনাকে যদি আমরা না দেখি, ওনার সম্পর্কে না জানি, তাহলে পরে আমাদের আমাদের একটা পূর্ণাঙ্গ হবে না, আমাদের আমাদের আলোচনা পূর্ণতা পাবে না। এখন আসলে আমাদের সাহসটা কোথায় দরকার, আমাদের ঝামেলাটা কোথায় লেগেছে, সেটা হচ্ছে ওই যে ইরানের যুদ্ধে বলা হয় রেড লাইন অতিক্রম করা। এই যে একটা রেড লাইন আছে, এটা আমি আগের আমার একটা প্রেজেন্টেশনে একটুখানি কথা বলেছিলাম এটার উপরে, যে স্যার হ্যানিম্যানের এই রেড লাইনটা কোথায়। এটা হচ্ছে আমাদের শরীর যে ধ্রুব শক্তি দ্বারা পরিচালিত, শরীরকে দেখতে পাই, ধ্রুব শক্তিকে তো দেখি না। আঘাতটা দেখতে পাই, ইনজিউরি দেখতে পাই, আমরা ব্যথা তো দেখি না। সাফল্য দেখতে পাই, একটা সার্টিফিকেট ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে লেখা আছে, কিন্তু যে ফার্স্ট হয়েছে তার আনন্দটা তো দেখতে পাই না। কান্না দেখি, চোখের পানি পড়তেছে, একটা মানুষ কাঁদছে, কিন্তু তার ভেতরের কষ্টটা তো আমরা দেখতে পাই না। আমরা সৃষ্টি দেখতে পাই, আমরা স্রষ্টাকে দেখতে পাই না। এই যে রেড লাইন, এই রেড লাইনটাকে স্যার হ্যানিম্যান সমন্বয় করার চেষ্টা করেছে। এখানে আমাদের সাহসী হওয়ার দরকার। এটা আমাদের রিলিজিয়নের সঙ্গে, যে কোনো ধর্মের সঙ্গে এটা সংঘাত করে না। তারপরেও আমাদের অডিস অ্যাপেরে মনে রাখার দরকার প্রতিটা মুহূর্তে যে আমাদের সাহসী হতে হবে। কারণ অদৃশ্য মানেই অলিক না, মহাজাগতিক জাগতিক বাস্তবতা যেটা, এটার উপরে কিন্তু সবচেয়ে সুন্দর করে কথা বলেন আমাদের ভিতরকার স্যার। শুনতে ইচ্ছে করে, মানে বারবার শুনতে ইচ্ছে করে। আমি যে কতবার শুনেছি ওনার এই মহাজাগতিক যে কসমিক ওয়ার্ল্ড এর উপরে যে একটা ওনার একটা থিওরিটিক লেকচার আছে ফিলোসফিক্যাল, বারবার শুনেছি, আপনারাও হয়তো শুনেছেন, নিশ্চয়ই শুনেছেন। তো সেখানে উনি বারবার কসমিক ওয়ার্ল্ড এর কথা বলেছেন। তো দৃশ্যমান আর অদৃশ্য এই দুটা মিলেই মহাজাগতিক বাস্তবতা। এটাকে অস্বীকার করার মতন বিজ্ঞান
আমার মনে হয় না যে পৃথিবীতে কোনোদিন আবিষ্কৃত হবে। আমরা সকল অদৃশ্য জিনিসকে জানতে পারবো, সেরকম অবস্থা কি আসলে সম্ভব? এটা তো সকল ধর্মগ্রন্থে না করা আছে। পারবো না তো আমরা। চেষ্টা করলেও পারবো না। তো এই যে আবার একটু সমস্যা হচ্ছে। আমার ভুল জায়গায় আমি প্রেস করে ফেলতেছি। এইজন্য একটু অসুবিধা হয়ে যাচ্ছে। তো আমরা এখানে ছিলাম। এই মহাজাগতিক বাস্তবতা টাকে আমাদের এটা নিয়ে আমার সামনে আসবে যখন আমরা অ্যাফোরিজম 9, 10 এগুলো আলোচনা করব, তখন এই বিষয়গুলো আসবে। এগুলাকে আমরা একেবারেই একেবারে লাইন টু লাইন, ওয়ার্ড টু ওয়ার্ড আমরা দেখব। তো এইটাও আমি একদিন আমার একটা প্রেজেন্টেশনে আমি দেখিয়েছিলাম যে মহাজাগতিক বিশ্ব, ভিজিবল ওয়ার্ল্ড আর ইনভিজিবল ওয়ার্ল্ড এর মধ্যে এই যে আমরা পোটেন্টাইজেশন যে কথাটা বলি, শক্তিকরণ, এই শক্তিকরণ যে ভাইটাল প্রিন্সিপালকে ছুঁয়ে যায়, স্পর্শ করে, সেখানে একটা অদৃশ্য অংশ আছে। সেই অদৃশ্য অংশটাকে আমরা ছুঁয়ে দেওয়ার চেষ্টা করি। আমরা ফিজিওলজি, অ্যানাটমি, বায়োলজি সবকিছুর ভেতর থেকে অতিক্রম করে যায় পোটেন্টাইজেশনের মাধ্যমে, শক্তিকরণের মাধ্যমে। আমরা একটা ওষুধকে, এটার সাবস্টেন্স নাই, এটা যতই এটা নিয়ে চিৎকার করা হোক না কেন, আমরা জানি এর মর্ম কথা। আমরা জানি যে কেমন করে একটা আরোগ্যকারী একটা 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 রিমেডি, এটা কেমন করে ভাইটাল প্রিন্সিপালকে গিয়ে ছোঁয়, কেমন করে এটা একজন মানুষকে আরোগ্য করে, এটা সকল হোমিওপ্যাথ আমাদের এটা এটা আমাদের ধারণার মধ্যে আছে। আমাদের যে স্কোয়ার বক্সটা আছে, এটা হলো আমাদের জানা পৃথিবী, জ্ঞাত পৃথিবী। এই এই যে স্কোয়ার যে বক্সটা আছে, এটা হচ্ছে আমাদের জ্ঞাত পৃথিবী। আর এই যে সার্কেলটা আছে, এটা হচ্ছে আমাদের অজানা পৃথিবী। তো এই জানা তো একটু অংশ, এখান থেকে আমরা এই যে ভাইটাল প্রিন্সিপালের অধিকাংশই আমাদের না দেখা। আমরা কিছুটা অনুভব করি। আমরা প্রাণ চলে গেলে আমাদের দেহ আছে, মন আছে, আবার কিছু একটা শক্তি আছে যেটা আমাদেরকে চালায়। তো সেই চালিকা শক্তি যেটা যেটা অটো পাইলট, যেটা স্বয়ংক্রিয়, তো সেই শক্তিটাকে আমরা এই হিলিং সায়েন্সে আমরা স্পর্শ করতে চাই এবং করি, এবং আরোগ্য আসে। এই জায়গাটা না বুঝলে আমাদের তো একটু অসম্পূর্ণ থেকে যাবে। আমরা কথা বলবো, বারবার এটা নিয়ে কথা বলবো, এবং যখন অর্গানন আলোচনা করবো এটা আসবে। এটা হলো যে আর্ট অফ হিলিংটা আসলে এখান থেকেই হয়। এটা নিয়ে আমরা একবার কথা বলেছি, আবারও কথা বলতে হবে হয়তো কখনো। তো এটা আমরা একটু অতিক্রম করে যাই, এটা একটু মনে হতে পারে। আমরা একটা ছোট্ট কাজ করব বিফোর আই এন্ড। সেটা হচ্ছে, আসলে আমরা যে কোন চোখে অর্গাননকে দেখব, সেটার একটা, আমি একটা অনেক এই যে আমাকে আসলে কিছুটা বাধ্য করেছেন তারেক ইমাম স্যার, আমি তাকে শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই, যে আসলে উনি যদি আমাকে মাঠে যুদ্ধে না নামিয়ে দিতেন, তাহলে পরে আমার এটা কখনোই আমার এটা করা হতো না। আমি কোনোদিন এটা করতাম না অন্তত। সেটা হচ্ছে এ টু জেড, মানে অর্গাননকে আমরা একটা এ টু জেড ফরম্যাটে দেখতে পারি। তাহলে অর্গাননটা একটা ছবি, আবছা একটা ছবি আমাদের কাছে চলে আসে। তো সেটা কিন্তু আমি অর্গাননটা পড়ে পড়ে একদম ১ থেকে ২৯১ এই যাত্রার মাধ্যমে একটা চেষ্টা করেছি যে এইটাকে ক্যাপচার করা যায় কিভাবে। তো এটা একটা বুদ্ধি আসছিল মাথায়, যে এ টু জেড করি, তাহলে সবার মনে রাখতেও সুবিধা হবে, আর এ টু জেড কথাটাও একটা পূর্ণাঙ্গতা আছে এর মধ্যে। তো সেইভাবে আগাই দেখি। তো এটা কিছুটা একটা হয়েছে। যদি আপনাদের কোনো পরামর্শ থাকে এটাকে আরো ইমপ্রুভ করা সম্ভব, আপনারা এটাকে পরামর্শ দেবেন। এ ফর অডি স্যাপেরে, ডেয়ার টু নো। আমরা জানি সত্য সাহস একসাথে বাঁচে। সত্য নাই তো সাহসের কোনো দাম নাই, সাহস নাই তো সত্য বাঁচে না। কাজেই সত্য সুন্দর, আবার সত্য সাহসী। হ্যানিম্যান আমাদেরকে শেখান সত্য শুধু সুন্দর না, সত্যে সাহস লাগে। একটু ভিন্ন আছে না? এই দৃষ্টিভঙ্গিটা আমাদের থাকতে হবে। এইটা হচ্ছে হোমিওপ্যাথির প্রথম কথা। এইটা হচ্ছে হোমিওপ্যাথির একটা মর্ম কথা, যে সত্যের সঙ্গে সাহস লাগে। আমরা সাহস না থাকলে, আমরা কিন্তু একটা রুগীকে যখন ধরে রাখি, একটা ডোজ দিয়ে যখন আমরা ফাইটান দিয়ে বসে থাকি, একটা সাহস লাগেই তো। একটা সাহস লাগে যখন একটা সমালোচনা আসে, যখন বলা হয় যে হোমিওপ্যাথি একটা সুডো সায়েন্স, যখন বলা হয় যে হোমিওপ্যাথিতে কোনো ওষুধ নাই, শুধু একটা প্লেসিবো, যখন বলা হয় যে এটা একটা প্রতারণা, তখন আমাদের কাছে সাহস নিয়ে আমাদের তো মাঠে থাকতে হয়। আমাদেরকে ব্যাট করতে হয়, বোলিংও করতে হয়। কাজেই এখানে সত্য আর সাহস একসাথেই বাঁচিয়ে রাখতে হয়। কাজে এটা হচ্ছে আমাদের অর্গাননের ফার্স্ট থিং, একেবারে প্রথম কথা। এ মানে আলফা, অডিসাপে।
এরপরে যে জিনিসটা আসে, একটু আগে যে আমরা দুইটা স্লাইড দেখলাম, এখান থেকে আমরা যে কাজটা করার চেষ্টা করলাম সেটা হচ্ছে ব্যালেন্স বিটুইন ফিজিক্যাল এন্ড কসমিক ওয়ার্ল্ড। দৃশ্যমান এবং অদৃশ্য জগতের মধ্যে যে চমৎকার একটি মেলবন্ধন আছে, যে মেলবন্ধন হ্যানিম্যান আমাদেরকে পরিচয় করিয়ে দিয়েছেন, সেই মেলবন্ধনটার একটা ভারসাম্য, এইটা হচ্ছে অর্গাননের একটা মূল প্রতিপাদ্য এর মধ্যে আছে। কিওর বা আরোগ্য, এটা যেভাবে আছে অর্গাননে, সেটা কিন্তু আমাদের জ্ঞান দ্বারা অর্জন করতে হবে, সেটা অ্যাজ ইট ইজ টার্ন। মানে অর্গানন আমাদেরকে যাকে কিওর বলে, সেই কিওর আমাদের লাগবে। আমাদের তথাকথিত অন্য কোনো বিজ্ঞানের কিওর, আমরা অন্য কোনো শাস্ত্রের কিওর, আমরা অন্য কোনো কিতাবের কিওর আমরা নিচ্ছি না। কেবল এবং কেবলমাত্র অর্গানন কি কিওর আমাকে দিচ্ছে সেটাই আমি নিচ্ছি। ডিজিজ, এটাও আমার নলেজ বেসড। ডিজিজ হ্যানিম্যান যেভাবে আমাদেরকে চিনিয়েছেন, ডিরেলমেন্ট অফ ভাইটাল প্রিন্সিপল, সেভাবেই আমরা দেখতে হবে। এটাকে অন্য কোনো ভাবে কোনো অর্গানের অংশ হিসাবে বিভিন্ন নামে বিভিন্ন ইয়াতে অগ্রসর হলে আমরা হোমিওপ্যাথি, আমরা অর্গাননের পথে আমরা থাকতে পারবো না। যে কথাগুলো কখনোই বলা হয় না, ইকোলজি এন্ড এনভায়রনমেন্টাল ফোকাস, অর্গাননে যেভাবে আছে অন্য কোনো শাস্ত্রে কি এভাবে আছে? হয়তো কোনো কোনো আছে, আয়ুর্বেদ শাস্ত্র আছে যেখানে, আমি নাম বলতে চাইনি, হঠাৎ করে মুখে চলে আসছে, আমি দুঃখিত। আমি কোনো চিকিৎসা বিজ্ঞানের নাম বলতে চাচ্ছি না, ভালো লাগে না এটা। তো সেক্ষেত্রে তারা পরিবেশ থেকে, প্লান্ট জগৎ থেকে মেডিসিন নেয়, কিন্তু ইকোলজি বা এনভায়রনমেন্ট একটা মানুষের জন্ম থেকে এবং জন্মের পূর্ব থেকে, তার ফিটাস থেকে, তার সেই ইউটেরাস থেকে, তার প্লাসেন্টা থেকে, তার যে ডেভেলপমেন্ট হচ্ছে মায়ের গর্ভে, সেই সময় থেকে ইকোলজিক্যাল এনভায়রনমেন্ট কাজ হচ্ছে। মায়ের মনস্তত্ত্বের মধ্যে, বাবার মনস্তত্ত্বের মধ্যে, জিনের মধ্যে অসুখ বিসুখ লুকিয়ে থাকছে, সেটা চলে আসছে। এইটা যেভাবে আমাদের হোমিওপ্যাথিতে আসছে, এটার ইকোলজি এন্ড এনভায়রনমেন্টাল ফোকাসটা, এটা অর্গাননের একটা বড় বিষয়। এরপরে হচ্ছে ফিউচার মেডিসিন। এটা আপনারা অনেকেই দেখেছেন যে অনেক আর্টিকেলে, অনেক রিসার্চ আর্টিকেলে, পিএইচডি থিসিস এটা আসছে যে হ্যানিম্যান ওয়াজ অ্যাহেড অফ টাইম। অ্যাহেড অফ টাইম মানে উনি ছিলেন 200 বছর পরের মানুষ, জন্মাইছেন 200 বছর আগে, উনি আগে জন্মাই গেছেন, কিন্তু উনি আসলে ফিউচার মেডিসিনের একজন মানুষ। বিশেষ করে সালভিতলকার যখন লেখেন যে মিলেনিয়াম, যে মেডিসিন অফ দ্য ফিউচার মিলেনিয়াম, তখন আমার মনে হয় যে হ্যানিম্যান ইজ এ পার্সন যিনি ফিউচার মেডিসিন নিয়ে কথা বলেছেন। আরেকটা কথা হচ্ছে যে কথাটা আমার খুব ভালো লাগে, গ্রাউন্ডেড অ্যাপ্রোচ, কমিউনিটি অ্যাপ্রোচ। হ্যানিম্যান কিন্তু কিছুদিন খুবই কমিউনিটি লেভেলে, এন্টারিয়াল লেভেলে কাজ করেছেন, আপনারা জানেন, প্র্যাকটিস করেছেন। সাধারণ মানুষের, মাইন শ্রমিকদের কষ্ট দেখেছেন, তাদের সাফারিংস দেখেছেন, এবং এক একটা মানুষের যে আলাদা আলাদা সাফারিং, সেটা দেখে গ্রাউন্ডেড একটা নলেজ নিয়ে, একেবারে মাঠ থেকে, উনি কোনো তত্ত্ব আলোচনা করে, উনি ট্রান্সলেটার ছিলেন, উনি ফিলোসফার ছিলেন, উনি এমডি ছিলেন, উনি ফিজিশিয়ান ছিলেন, উনি কেমিস্ট ছিলেন, উনি ফার্মাসিস্ট ছিলেন, ব্যাপারটা সেরকম না। উনি অর্গানন আমাদেরকে দিয়েছেন একটা গ্রাউন্ডেড কমিউনিটি অ্যাপ্রোচের ফসল হিসেবে। এটাও একটা বড় কথা, যে কথাটা আমাদের কোনো স্যার আমাদেরকে বলে না ক্লাসে। তো যার ফলে আমরা এটা শিখবো কিভাবে? নিজেরাই টাক গুতা খাইয়া, সোজা কথা বরিশালের ভাষায়, আমাদের শিখতে হবে। একটা কথা বলা হয়েছে অর্গাননে, হায়ার পারপাস অফ লাইফ, এইচে আসে হায়ার পারপাস অফ লাইফ। আমরা কিন্তু এবিসিডি ফলো করতেছি, আমরা এইচ পর্যন্ত আসতেছি। হায়ার পারপাস অফ লাইফ, এই কথাটার মধ্যে আছে হিউম্যান ডিগনিটি, হাইয়েস্ট অ্যাটেনমেন্ট অফ পটেনশিয়াল। আমরা একজন মানুষের আরোগ্য সাধন করব, সো দ্যাট হি ক্যান অ্যাটেইন দ্য হায়ার পারপাস অফ লাইফ। তিনি জীবনের সর্বোচ্চ, তার যেই সম্ভাবনা আছে, তার যেই গুণাবলী আছে ভিতরে, সেটা যেন বিকশিত হয়। এটাকে অ্যাকচুয়ালাইজেশন বলে যারা বস্তুবাদী আছে, নানান ভাষায় নানান, মার্ক্সবাদীরা একরকম বলে, হেগেলের অনুসারীরা, কান্টের অনুসারীরা আরেক রকম বলে, আমাদের ধর্মীয় যারা নেতা আছেন সম্মানিত, ওনারা এক এক ধর্মের বলেন। কিন্তু কথাটা জীবনের পারপাস আছে, এই হায়ার পারপাসটা আমাদের যেটা উত্তম লক্ষ্য, যে জায়গাটাতে আমাদের মর্যাদাবান একটা লক্ষ্য, একটা জায়গা আছে, সেখানে আমাদের যেতে হবে। তো আমরা একজন মানুষের আরোগ্য সাধন করে তাকে সে হায়ার পারপাস অফ লাইফ বা হিউম্যান ডিগনিটি, একটা ডিগনিফাইড লাইফ আমরা তাকে দিতে চাই। যেখানে একটা অসুস্থ মানুষের অসম্মান আছে, পরিবারে তার অবহেলা আছে, একজন অসুস্থ মানুষ অনেক অবহেলার শিকার হন, তাকে বের করে নিয়ে আসে। এর প্রত্যেকটা শব্দ অর্থ বহন করে, এবং সেই অর্থগুলো
আচ্ছা, আবার একটা ফোন আসতেছে, আপনাদের কি ডিস্টার্ব হচ্ছে? মনে হয় কেটে যাচ্ছে নাকি? কথা শোনা যাচ্ছে? স্যার কথা একটু কেটে যাচ্ছিল যখন কলটা হ্যাঁ, আসতেছিল। ওই যে কলটা আসলে আমি কেটে দিচ্ছি, অসুবিধা নাই। একজন ইয়া মানুষ, আমার আপন মানুষ, কিন্তু উনি তো মনে করছেন যে উনি অনেকবার ফোন করবেন, এরকম করেন আর কি অনেক। তো এরপরে যে মারাত্মক জায়গাটা আই থেকে আসে ইন্ডিভিজুয়ালাইজেশন। এটা যে কত মারাত্মক একটা ব্যাপার! একজন মানুষের চেহারা আলাদা, একজন মানুষের স্বভাব আলাদা, পছন্দ আলাদা, চয়েসেস, তারপরে তার যাত্রাপথ আলাদা, তার জীবন চলার পথ, লাইফস্টাইল আলাদা। ইন্ডিভিজুয়ালাইজেশন ছাড়া, এবং এটাকে যদি আমরা একটা ইম্পসিবল কিওর করতে চাই, একটা মানুষকে যাকে হাসপাতাল থেকে ফেরত দিয়ে দেয়, আপনাদের অনেকের অভিজ্ঞতা আছে, তাদেরকে ন্যাচারাল ওয়েতে ইম্পসিবল কিওর করা, মানে যে কিওরটা মনে হয় অ্যাপারেন্টলি সম্ভব না, ইন্ডিভিজুয়ালাইজেশনটা বা কেস টেকিংটা যদি হয়, তখনই এটা দেখা যায় যে ভালো হয়ে যায়। তো ইন্ডিভিজুয়ালাইজেশন একটা ব্যাপার, অর্গাননের একটা অংশ। জুডিশিয়াস সিলেকশন অফ মেডিসিন বেসড অন কেস টেকিং, এটা একটা বড় ব্যাপার। কেস টেকিং এর উপরে অনেকগুলো অ্যাফোরিজম আছে, এটা কভার করা হয়েছে যে আমরা একটা জুডিশিয়াস কথাটা কেন? একজন হোমিওপ্যাথি একজন জাজ, ইয়েস, একজন হোমিওপ্যাথ একজন বিচারক। তিনি কেস টেকিং এর উপরে বিচার করেন যে এই মানুষটার টেম্পারামেন্ট কি, এই মানুষটার কনস্টিটিউশন কি, কোন ঔষধের কোন সিমটমের সাথে তার আত্মার মিল আছে, সেটা খুঁজে বের করে একজন জাজের মতন বিচার করে তারপরে একটা ওষুধ দেন। প্রত্যেক হোমিওপ্যাথ, তার যত শিক্ষা তার যতই স্বল্প হোক না কেন, হি গোস ফর এ জুডিশিয়াস সিলেকশন। উনি একজন বিচারিক একটা বাছাই করে, উনি বিচার করে, উনি বিবেচনা করে তারপরে বিবেচনা প্রসূত একটা ওষুধ দেন। এটা কোনো কোম্পানির রিকোয়েস্টে বা কোনো মেডিকেল রিপ্রেজেন্টেটিভের অনুরোধে উনি প্রেসক্রিপশন করেন না। এই জায়গাটা গৌরবের, এই যে জুডিশিয়াস জায়গাটা, এটা আমাদের গৌরবের, এবং গৌরবটা দেয় আমাদের কে? অর্গান দেয়। নলেজ বেসড মেডিসিন, এটাও একটা মজার বিষয়, এটা তো আপনারা সবাই জানেন যে এটা প্রুভিং অন সাউন্ড হেলথের উপরে ভিত্তি করে, এই যে নলেজ, সেই নলেজের উপরে ভিত্তি করে আমরা চলি, এবং এটা দেয় আমাদের অর্গানন, আমাদেরকে শেখায়। লাইফস্টাইল মেডিসিন, যেটা একটা অত্যাধুনিক কথা, লাইফস্টাইল। তো লাইফস্টাইল মেডিসিন আপনারা জানেন যে এপিডেমিওলজি, এই যে এখন মহামারী তত্ত্ব, সেটা আছে, এগুলোর সাথে লাইফস্টাইলের একটা বিরাট যোগাযোগ আছে। আপনারা এটা জানেন যে এইচআইভি এইডস এর সঙ্গে লাইফস্টাইলের কত ঘনিষ্ঠ যোগাযোগ আছে। আমাদের লাইফস্টাইল অনেক বিপর্যয় নিয়ে চলে আসতেছে আমাদের মনস্তাত্ত্বিক জায়গাটা। এরপরে আসে মেন্টাল হেলথ আমাদের এই যে ফোকাসটা আছে, এই যে মায়াজমের পুরো বিষয়টা এই মেন্টাল হেলথের একটা জায়গা, সোরার পুরো জায়গাটাই একটা মেন্টাল হেলথের জায়গা। আমরা কিন্তু এইভাবে কথা বলতে শিখি নাই। এটা কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থার, হোমিওপ্যাথি শিক্ষা ব্যবস্থার একটা অত্যন্ত একটা, আমি মনে করি যে একটা দুর্বল জায়গা। এখন একটু আসতেছে যে মেন্টাল হেলথ নিয়ে কথা হচ্ছে। অর্গানন ইজ আ বাঞ্চ অফ মেন্টাল হেলথ, যেখানে মেন্টাল হেলথের প্রত্যেকটা রুব্রিকে, প্রত্যেকটা ওষুধের ইয়াতে আমরা বডিকে যখন আমরা খুলি, মাইন্ড সিমটমটা আমরা দেখি। দিস ইজ হোয়াট ইজ মেন্টাল হেলথ। তার মাইন্ড সিমটমটার মাধ্যমে তার মেন্টাল হেলথটা প্রকাশিত হয়। তো এইটাকে আমরা আরো আরো বলিষ্ঠভাবে আমরা ভবিষ্যতে গবেষণা করব, আমরা লেখালেখি করব, এটাকে আমরা সামনে নিয়ে যাব। ন্যানো পার্টিকেলস, এটা একটা মডার্ন ফিউচার সায়েন্স। ন্যানো পার্টিকেল, যেটা ন্যানো বাবলস, আমরা যখন সাকাশন করি ছোট্ট ছোট্ট বাবল তৈরি হয়। এই বাবল গুলো এত সূক্ষ্ম, অনেক দিন পর্যন্ত এটা পানির মধ্যে থাকে। এই বাবলস গুলো তারপরে ন্যানো পার্টিকেলস, যেটা যে মেমোরিটা ক্যারি করে, যে ম্যাগনেটিক মেমোরিটা ক্যারি করে, এটার উপরে স্যার ভেতল কাছে লেখা আছে, অনেকের অনেক লেখা আছে। মনে করি, আচ্ছা, আবার একটা কল আসছে, আমি আসলে একটু বিব্রত হয়ে যাচ্ছি, এত কল আসলে। আমি যদিও দুইটা ডিভাইসে আছি, তারপরেও সমস্যা হচ্ছে। তো এই জায়গাটা আমাদের ন্যানো পার্টিকেল এবং ন্যানো বাবলস, এই জায়গাটা ইম্পর্টেন্ট একটা জায়গা। এটা নিয়ে অনেক রিসার্চ হয়েছে, পিএইচডি হয়েছে, আমরা অনেক কিছু দেখেছি, অনেক কিছু দেখিনি। এটার উপরে অনেক সায়েন্টিফিক আর্টিকেল অনেক জার্নালে প্রকাশিত হচ্ছে। এটা আমাদের ভবিষ্যৎ, হোমিওপ্যাথির ভবিষ্যৎ হচ্ছে ন্যানো পার্টিকেল, ন্যানো সায়েন্স, এটার উপরে বেস করবে আগামী দিনে ইনশাল্লাহ। অর্গানিক অ্যান্ড ইনঅর্গানিক, এই দুইটা ভুবনে হ্যানিম্যান পরিভ্রমণ করেছেন অর্গাননে। এটা একটা জায়গা। পিতে পিকুয়ারস, এটা আপনারা জানেন, এটা নিয়ে আর কথা বলবো না। কিউতে কুইক রিকভারি, কথা বলবো না এটা নিয়ে। রিলায়েবিলিটি অফ মেন্স, এইটা একটা আজব জায়গা। অপারেশন করে পেটের মধ্যে গজ কাপড় ছুরি কাঁচি সব রাইখা সেলাই হয়ে যায়, তারপরে এটা 5 বছর পরে 2 বছর পরে আবার বের করতে হয়, এরকম ঘটনা ঘটে। তখন অ্যানেস্থেসিয়া একটা রিলায়েবিলিটি নষ্ট করে, রোগী জানে না তাকে কি করা হচ্ছে। তো এরকম অ্যানেস্থেসিয়া আমাদের তো কমই করা লাগে, আমরা অ্যানেস্থেসিয়া খুব একটা করি না, যখন সার্জারি লাগে তখন করি।
কিন্তু এটা মানে কম করি আর কি, এটা রিলায়েবিলিটিটা অনেক বেশি থাকে, এটা সফট একটা জেন্টল একটা, এটা তো আমরা জানি সবাই, ট্রুথফুলনেস বা ট্রাস্টওয়ার্দিনেস, একজন হোমিওপ্যাথ অ্যাজ এ প্রিজার্ভার অফ হেলথ তার ট্রাস্টওয়ার্দিনেস সোসাইটি থাকতে হবে, এবং হি ইজ মেনটেনার প্রিজার্ভার অফ হেলথ হয়ে উঠবেন, তার উপরে মানুষের আস্থা সম্মান এটা থাকবে। আমার বাবাকে দেখেছি যে হোমিওপ্যাথ হিসেবেই তিনি সবচেয়ে বড় সম্মান, উনি পুলিশের অফিসার ছিলেন, সেটার চাইতে উনি হোমিওপ্যাথ হিসেবে অনেক বড় সম্মান নিয়ে মারা গেছেন। আনভেইলিং হার্মলেস আর্ট অফ হিলিং, এটাও একটা অর্গাননের মূল কথা, যেটা আগে আলোচনা করেছিলাম, যে হার্মফুল মেডিকেল সায়েন্স। তো সেটাকে ডু নো হার্ম, ভাই উপকার করতে পারবেন না কইরেন না, ভালো করতে পারবেন না কইরেন না, কিন্তু ক্ষতিটা করেন না। অ্যান্টিবায়োটিক দিয়ে আর শেষ করে দিন না একটা শিশুকে সারা জীবনের জন্য, সে একটা গিনিপিগ হয়ে, সে একটা দাওয়াই দাস হয়ে। আমি দাওয়াই দাসত্ব বলি, আপনাদের আরো একটা ক্লাসে বলেছি যে এই দাওয়াই দাস হয়ে, ঔষধের দাস হয়ে বেঁচে থাকা, এইটা থেকে আমরা হার্মটা না করি, এটা অর্গানন আমাদেরকে শেখা। ভাইটাল প্রিন্সিপাল তো আছে, এটা নিয়ে কথা বলার দরকার নেই। উইমেন ফোকাস নিয়ে কথা বলার দরকার আছে, প্রুভিং অন উইমেন এবং উইমেন ফোকাসটা স্যার হ্যানিম্যানের এই যে অর্গাননে এমন ভাবে আছে যেটাকে আমরা হাইলাইট করতে হবে, কারণ এই উইমেন ইস্যুসটা একটা বড় ইস্যু। এক্স থেকে আসলে আমি কি করব বুঝতে পারতেছিলাম না, পরে এক্স পোটেন্সি লিখেছি, যে এক্স যেহেতু একটা পোটেন্সির একটা সিম্বল চিহ্ন, সুতরাং পোটেন্টাইজেশনকে আমি এক্স দিয়ে প্রকাশ করার চেষ্টা করছি। ওয়াই থেকে ইয়ার অফ সার্ভাইভাল, এই যে 215 বছরের বেশি বা তারও বেশি এই যে হোমিওপ্যাথি সার্ভাইভ করতেছে, এটা এটা এই অর্গাননের কারণে, অন্য কোনো কারণে না। অর্গানন যে ভিত্তিটা দিয়েছে, ফাউন্ডেশনটা দিয়েছে, এই যে একটা বেডরক অফ হোমিওপ্যাথি, এটা হচ্ছে যে যে আমরা বেসমেন্ট বলি না, যেখানে লুকাই থাকে ওই যে বোমা ফুটলে, ওই যে ইসরায়েলে ইরানে এখন, সেই বেসমেন্টটা হলো আমাদের অর্গান। আর আমাদের সোর্স অফ ইন্সপিরেশন, জিল টু সার্ভ হিউম্যানিটি, গ্রেট এনথুসিয়াজম, আমাদের ভিতরে যেই জায়গাটা, বিশ্বাসের আস্থার যে জায়গাটা, আমাদের সাহসের যে জায়গাটা, সেই জায়গাটা দেয় আসলে অর্গান। এই জন্য আমরা বলি যে যেই পুঁতি দিয়ে এই মালা গাঁথি না কেন, লকেট আমাদের অর্গান। ইট ইজ দ্য লকেট অফ হোমিওপ্যাথি, ইট ইজ দ্য লকেট অফ হিলিং আর্ট। এভাবেই আমাদের দেখা উচিত। কিন্তু আমরা কি ছেড়ে দেব এই লকেট বলে একটা গর্ব নিয়ে, একটা অহংকার নিয়ে, তারপরে আমরা ছেড়ে দেব, আমরা হেঁটে চলে যাব? হ্যানিম্যানকে আমরা ছাড়বো না, হ্যানিম্যানকে আমরা এখন ধরবো, আপনারাও ধরেন। আমরা আগামী 2-4 মিনিট আমরা হ্যানিম্যানকে ধরার চেষ্টা করব, যে কাকে কার সাহায্যে ধরবো। আমরা এরিস্টটল যে কথা বলেছেন, যে কোনো মানুষ কথা বললেই তো আর হবে না। সক্রেটিসের শিষ্য এরিস্টটল, উনি বলেছেন যে কথা বললেই হবে না, কথার 3 কথা থাকতে হবে। যে কথা বলছে সে তার অধিকার থাকতে হবে, নৈতিক জায়গা থাকতে হবে, ইথোস থাকতে হবে, যে কথা তুমি বলছো, অর্গানন তুমি লিখছো বাবা, তোমার অর্গানন লেখার কি অথরিটি আছে, জ্ঞান বুদ্ধি আছে? নাহলে তুমি এটা লিখছো কেন, কেমনে লিখছো? তারপরে থাকতে হবে লজিক, এটা কি যুক্তিবদ্ধ, এটা কি বিজ্ঞানসম্মত, এটা কি বাস্তবসম্মত, সেটা থাকতে হবে। তারপরে প্যাথোস, মানুষ কি এটাকে নিচ্ছে, মানুষ কি এটাকে খাচ্ছে, মানুষ কি এটাকে গ্রহণ করছে, এই 3টা জিনিস থাকতে হবে, নাইলে কোনো বিজ্ঞান, কোনো কথা তোমার হবে না। তুমি যে বাবা অর্গানন নিয়ে আসছো, আমরা মানবো না। কি কি থাকতে হবে? যে ইথোসের মধ্যে ক্রেডিবিলিটি, রিলায়েবিলিটি, অথরিটি, টোন, প্যাথোসের মধ্যে ইমোশন, সিম্প্যাথি, ইমাজিনেশন, লগোসের মধ্যে লজিক, রিজন, রেশনালিটি, এই জিনিসগুলো থাকতে হবে। এটা হচ্ছে অ্যারিস্টটলের কনসেপ্ট। তো আমরা অ্যারিস্টটলের এই অস্ত্র নিয়ে ঝাঁপাই পড়ি অর্গাননের উপরে, দেখি আমরা হারাইতে পারি কিনা স্যার হ্যানিম্যানকে। যদি হারাইতে পারি, অর্গাননকে আমরা ছুড়ে ফেলবো। আমরা অযৌক্তিক ভাবে, শুধুমাত্র ভালোবাসার জায়গা থেকে আমরা অর্গাননকে নিতে চাই না, বিচার করে নিতে চাই, অত্যন্ত ক্রিটিক্যালি দেখতে চাই, নাইলে অর্গানন আমরা শিখতে পারবো না। তো ক্রিটিক্যালি যখন আমরা দেখতে যাই, তখন আমরা বিপদে পড়ে যাই। আমরা দেখি যে ইথোস যেটা আছে, এথিক্যাল যেটা টপে আছে, এই যে দেখেন একটা ট্রায়াঙ্গেল আছে, ইথোস। স্যার হ্যানিম্যানের যে জ্ঞান বুদ্ধি, পড়াশোনা, উনি একজন মেডিকেল সায়েন্সের এমডি, উনি একজন কেমিস্ট, উনি একজন মাইন্ড সায়েন্টিস্ট, উনি একজন রিসার্চার। ওনার কি ক্রেডিবিলিটির কোনো সমস্যা আছে আপনাদের মনে হয়? তাইলে আপনারা বলেন যে হ্যাঁ, ওনার এই অর্গানন লেখার মতন কোনো ক্রেডিবিলিটি নাই, ওনার কোনো অথরিটি নাই, ওনার কোনো রিলায়েবিলিটি নাই। উনি ছোটবেলা থেকে মিথ্যা কথা বলতেন। ওনার বাবা শিখিয়েছিলেন, ওনার বাবা ওনাকে শিখিয়েছিলেন, যা ভালো তাকে আঁকড়ে ধরো, আর কোনো সময় প্রিটেনশন করো না, কোনো কিছু ভাব ধরো না, অভিনয় করো না। তো সেটা তো ওনার জীবনী থেকে আমরা পাই, প্রমাণ আছে। কাজে ওনার ক্রেডিবিলিটি বা ইথোসে তো কোনো প্রবলেম নাই। ওনার যুক্তিতে কি কোনো অসুবিধা আছে? লজিক, রিজন, রেশনালিটি আছে?
যদি থাকে আপনারা বলতে পারেন যে অর্গাননের এই জায়গাটা আমার কাছে অযৌক্তিক মনে হয়, এখানে যুক্তিহীন। আপনারা ক্রিটিক্যালি দেখেন প্রত্যেক হোমিওপ্যাথ এখানে যারা আছেন, আমাদের বন্ধু বান্ধব যারা আছে, লেট আস জাম্প আউট। আমরা দেখি আটকাইতে পারি কিনা। সেখানে আমরা দেখি যে একটা লজিক্যাল সিস্টেম অফ হিলিং এটা দাঁড়িয়ে যায়। এটা নিয়ে আরো কথা হয়তো বলবো আমরা। ইমোশন, সিম্প্যাথি, ইমাজিনেশন 215 বছর পরেও এটা টিকে আছে, কাজেই এটা আছে। অতিরঞ্জিত, অধিকন্তু আরো দুইটা জিনিস আছে, একটা কাইরোস আর একটা টেলস। এইটা হচ্ছে যারা সফিস্ট ছিল, মানে অ্যারিস্টটলের আগেও যারা রিটোরিক নিয়ে কথা বলতেন, যে মানুষ বক্তব্য দিলেই সেটাকে গ্রহণ করা যাবে না, বিচার করে দেখতে হবে, সেরকম কথা যারা বলতেন তারা এই দুইটার কথা বলতেন। তা আমি দেখলাম যে সেই দুইটাও হ্যানিম্যানের মধ্যে আছে। একটা হচ্ছে টাইমলি, মানে যে এই যে হিরোইক মেডিসিন, সেই টাইমে উনি হোমিওপ্যাথিটা নিয়ে আসছেন, অর্গানন নিয়ে আসছেন। সো ইট ওয়াজ টাইমলি, এটাকে কাইরোস বলে। আর একটা হলো টেলস। টেলস ইজ আওয়ার প্রাইড, দ্য টাইমলেস আর্ট অফ হিলিং ফর ম্যানকাইন্ড। এই যে ডান দিকে যেটা আছে, যেটার উপরে আমার কার্সারটা ঘুরতেছে দেখতে পাচ্ছেন, এটা হলো টেলস। টেলস মানে টাইমলেসনেস, মানে এটা হচ্ছে যে আমাদের সময়কে জয় করতে পারে কিনা। তো একটা হচ্ছে এটা সময় মতন আসছে, সময়কে জয় করেছে। কাজে আমরা যদি আটকাইতে চাই, এই ফ্রেমটা আপনাদের সামনে রইলো, এই ফ্রেমে অ্যারিস্টটলের মডেলে যদি আপনারা আটকাইতে পারেন আটকাবেন। আমি আরো দুইটা মডেল দেব। একটা হচ্ছে ফেয়ারক্লাফ। ফেয়ারক্লাফ একটা মডেল দিয়েছেন। তো অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি উনি অনেক লেকচার দিচ্ছেন এটার উপরে, এবং এটা একটা সাংঘাতিক একটা আলোড়ন সৃষ্টিকারী, যেটা হচ্ছে টেক্সট। যে টেক্সটটা প্রডিউস করেছেন, এই যে অর্গাননের যে টেক্সট মানে ভাষা, অর্গাননের যে সিকোয়েন্স, এটা ঠিক আছে কিনা, ভাষাগত দিক, লিঙ্গুইস্টিক দিক, এইটার উপরে আর একটা ফ্রেম দেবো, সেটাও আপনারা এরকম ধরার চেষ্টা করবেন যে সব ঠিক আছে কিনা, আমরা যাচাই করে নেব। আর লেটেস্ট একটা মডেল আমার ইউজ করার রাইট আছে, আমি আমার পিএইচডি থিসিসে আমি ইউজ, স্যারের কাছে পারমিশন নিয়েছি। ওবামার যিনি বক্তব্য লিখতেন, ওনার সমস্ত টেক্সট যিনি প্রডিউস করেন, আমাদের হার্ভার্ড ইউনিভার্সিটির টিচার স্যারের, আমাদের ওনার মডেলটা মার্শাল গ্যাঞ্জ, ওনার নাম হচ্ছে মার্শাল গ্যাঞ্জ। ওনার মডেলটাও আমরা সেই মডেলেও আমরা ফেলে দেখব যে অর্গানন টেকে কিনা আমাদের, এবং এই কথাগুলো আমরা চিৎকার করে বলবো। আমরা এটার উপরে আর্টিকেলও লিখবো, কিছু কাজ করব, যাতে করে অর্গাননটাকে আমরা যে অন্ধভাবে বিশ্বাস করছি না, আবেগ দিয়ে শুধু না, বিষয়টাকে সাইন্টিফিক্যালি যদি আমরা টেস্টে ফেলি, তাহলে এটা টেস্ট করলে দেখা যাবে যে এটা এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে কিনা। তো আমাদের কুয়াকাটায় একটা সেমিনার আছে, ওখানে বাকি দুইটা পরীক্ষা, ফেয়ারক্লাফের টেস্ট আর আমাদের মার্শাল গ্যাঞ্জ স্যারের টেস্টটা, এই দুইটা টেস্ট আমরা ওখানে ডিটেলসে নেওয়ার চেষ্টা করব। আপনারা ওখানে আসবেন, আসলে আমাদের দেখা হবে, এবং আমরা ওই দুটো পরীক্ষা নেব। স্যার হ্যানিম্যানের পরীক্ষা নিয়েই আমরা তাকে গ্রহণ করব, আবেগে না, আবেগে ভেসে যাব না। আমরা ফাউন্ডার অফ হোমিওপ্যাথিকে ট্রিবিউট জানাই ওনার এক্সটেন্সিভ রাইটিং এর জন্য, সায়েন্টিফিক ডিসকভারির জন্য। অ্যাডভান্সড ম্যাথমেটিক্যাল অ্যাপ্লিকেশন, এটা নিয়েও আমরা কথা বলবো, যে আমাদের পোটেন্টাইজেশনটা কিভাবে একটা অ্যাডভান্সড ম্যাথমেটিক্যাল অ্যাপ্লিকেশন, আগামী গাণিতিক চক্র, এটা আমরা দেখব। কিছুটা একটু কঠিন আছে, তারপরেও আমরা চেষ্টা করব কিছুটা জার্নি করতে। বোল্ডনেস এন্ড ক্লারিটি, এটা আছে ওনার লেখায়। অ্যানালাইটিক্যাল মাইন্ড একটা ওনার আছে, নাইলে উনি পারতেন না এগুলো করতে। হাইট, এটা সবচেয়ে বড় অলংকার স্যার হ্যানিম্যানের। আর হচ্ছে ডেডিকেশন টু হিউম্যানিটি, মানবতার জন্য তিনি চির নিবেদিত ছিলেন। ওনাকে ট্রিবিউট জানানো হচ্ছে সেই সময়, এটা বলা হচ্ছে হেল্পার অফ হিউম্যান কাইন্ড। এটা পোস্টাল স্ট্যাম্প আছে না, সেই সময় জার্মানিতে পোস্টাল স্ট্যাম্প রয়েছিল ওনাকে সম্মান জানিয়ে। এটা আমরা জোগাড় করতে পেরেছি, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। রেফারেন্স যারা চান আপনারা ব্র্যাডফোর্ডের বইটাও পড়তে পারেন, এটাও চমৎকার। এটা কিন্তু এই যে লিঙ্ক দেওয়া আছে এখানে, এটাতে খুঁজলে আপনারা ডাউনলোড করতে পারবেন। আপনারা ডাউনলোড করে, আর অনেকের কাছে আছে সফট কপি পিডিএফ, কিন্তু অনেকের কাছে আছে, আপনাদের হয়তো পড়া হয় না ভালো করে। হেইলের বইটা একটু কঠিন লাগে, ব্র্যাডফোর্ডের বইটা আরেকটু কিছুটা ইজি লাগে আমার কাছে। এখানে চিঠিগুলোও আছে, তো সেগুলা থাকতে পারে। আমরা একটু কদম ফুলের শুভেচ্ছা জানাচ্ছি আবারও। স্যার হ্যানিম্যানের জন্ম মাস এটা, 10ই এপ্রিল সামনে। আমরা শ্রদ্ধা জানিয়ে মনে হয় যে আজকের মতন শেষ করছি। তো আমরা আপনাদেরকে দাওয়াত করেছি আমাদের কুয়াকাটা সেমিনারে, আপনারা আসবেন সবাই। সবাইকে অনেক ধন্যবাদ। এরপর